বাংলায় একটা প্রচলিত কথা আছে, যেমন কর্ম তেমন ফল। আপনি যেটা করবেন সেটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তাই অন্যের দিকে না তাকিয়ে আগে নিজের দিকে তাকাতে হবে। কি একটু আদর্শবাদী লাগছে, তাই তো? চিন্তা করো না, আমি মোটেও অতটা আদর্শবান লোক না। তাই তোমাদের জন্য আজ নিয়ে আসলাম এক অসাধারণ মুভি। কথা দিলাম তোমরা মোটেও বিরক্ত হবে না, কারণ এই মুভিতে যেমন রয়েছে অ্যাকশন, ষড়যন্ত্র, ব্ল্যাকমেলিং, তেমনি রয়েছে মাথা নষ্ট করার মতো রহস্যের উন্মোচন। তাই চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক মেকানিক রেজোরাকশন মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় ব্রাজিল থেকে, যেখানে আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার আথারকে দেখি। আথার গত ৬ মাস ধরে এখানে লুকিয়ে আছে। মূলত আথার একজন প্রফেশনাল কিলার। সে অর্থের বিনিময়ে মানুষ হত্যা করে। তো এখানে দেখানো হয় আথার বাইরে যাওয়ার আগে তার ইয়টে লাগানো বোমা অ্যাক্টিভ করে রাখে। এরপর সে কফি খাওয়ার জন্য ব্রাজিলের বিখ্যাত সুগার লফট পাহাড়ে আসে। আমরা বুঝতে পারি এখানকার সবাই তার পরিচিত ছিল। পরে তার সামনে এক অপূর্ব সুন্দরী মেয়ে এসে বসে। মেয়েটা আথারকে বলে, ফাইনালি তোমার দেখা পাওয়া গেল। আথার কিছুটা কনফিউজড। সে শান্ত কণ্ঠে বলে, আমি কি আপনাকে চিনি? মেয়েটা বলে, তুমি আমাকে চেনো না, তবে আমি তোমায় ভালো করে চিনি। তাই অভিনয় বাদ দাও, আমি তোমার জন্য একটি কাজ নিয়ে এসেছি। আমার বস চায় তুমি ৩ ব্যক্তির মার্ডার করবে, তবে মার্ডারগুলো দেখে অ্যাক্সিডেন্ট মনে হতে হবে। আথারের এই কাজে মোটেও ইন্টারেস্ট ছিল না। তাই সে বলে, আমার মনে হয় আপনি ভুল মানুষের সাথে ডিল করতে এসেছেন। তখন মেয়েটা আথারকে ব্ল্যাকমেল করার জন্য তার পুরনো একটি ভিডিও দেখায়। আথার আশেপাশে তাকালে বুঝতে পারে মেয়েটা এখানে একা আসেনি। মেয়েটার লোক তার চারপাশে রয়েছে। মেয়েটা আথারকে বলে, আমাকে একটি ফোন করতে দাও। এটা বলে সে তার মোবাইল বের করে। তবে কল করার বদলে সে মেয়েটার ছবি তুলে নেয়। তখন মেয়েটা তার বন্দুক বের করতে যায়, কিন্তু আথার তাকে সেই সুযোগ দেয় না। এর আগেই তাকে মেরে বেহুশ করে ফেলে। এরপর বডিগার্ডগুলোকে শায়েস্তা করে। কারো চেহারার বারবিকিউ করে দেয়, কারো পা ভেঙে দেয়, কারো শরীরের হাড়গোড়ো ভেঙে দেয়। মোটামুটি সবার জন্য হসপিটালের লম্বা বিলের ব্যবস্থা করে। আথার লক্ষ্য করে মেয়েটার আরও গার্ড তার দিকেই আসছে। তখন সে এখান থেকে নিচে লাফ দেয়। তবে মজার বিষয় হল সে একজনের গ্লাইডারের উপরে যেয়ে পড়ে। তার এই দুঃসাহসিক কাণ্ড দেখে মেয়েটা রাগে ফুঁসতে থাকে। এরপর আথার তার ইয়টে আসলে দেখতে পায় মেয়েটার লোকেরা এখানেও চলে এসেছে। তখন আথার তার সেট করা বোমাটি ব্লাস্ট করে দেয়। মুহূর্তেই পুরো ইয়ট ধ্বংস হয়ে যায়। আসলে আথার যেখানেই থাকে সে তার সেফটির জন্য ওখানে একটি বোমা সেট করে রাখে, যাতে করে তার কোনো রকম তথ্য অন্যের হাতে না পড়ে। এরপর সে তার দ্বিতীয় গোপন ঘাঁটিতে চলে যায়। এখানে তার প্রয়োজনীয় সব কিছুই ছিল, টাকা, অস্ত্র, স্যাটেলাইট ফোন, পাসপোর্ট, তার যা যা দরকার ছিল। এখানে আসার পর প্রথমে সে ওই মেয়েটার ছবি ডার্ক ওয়েবসাইটে ছাড়ে, মেয়েটার পুরো বায়োডাটা জানার জন্য। এর জন্য সে $10,000 অফার দেয়। মানে যে ওই মেয়েটার তথ্য তাকে দিবে সে তাকে $10,000 দিবে। এরপর সে থাইল্যান্ডের একটি দ্বীপে আসে। এই দ্বীপটা শহর থেকে অনেকটা দূরে ছিল, তাই এটা তার জন্য একটি নিরাপদ জায়গা। এই দ্বীপের মালিক মেই আথারের পূর্ব পরিচিত। এখানেও তার নিজস্ব একটি বাংলো ছিল। ল্যাপটপ খুলে দেখতে পায় একজন অলরেডি মেয়েটির পুরো বায়োডাটা তাকে পাঠিয়ে দিয়েছে। মেয়েটার নাম হলো রিমি। রিমি মূলত ক্রেইনের হয়ে কাজ করে। এই ক্রেইনকে আথার খুব ভালো করে চিনত, কারণ তারা একসময় খুব ভালো বন্ধু ছিল। এমনকি তারা একসাথেই বড় হয়েছে। তবে অনেক বছর ধরে আথার ক্রেইনের থেকে দূরে থাকে, কারণ ক্রেইন একজন অস্ত্র ব্যবসায়ী। এছাড়া এমন কোনো অবৈধ কাজ নেই যেটা সে করে না। ফলে বর্তমানে ক্রেইন অনেক বড় বিজনেসম্যান হয়ে উঠেছে, যার ফলস্বরূপ তার অনেক শত্রু তৈরি হয়েছে। আথার মোটামুটি বুঝতে পারে ক্রেইন তার পিছে কেন পড়েছে। এরপর আমরা এই মুভির দ্বিতীয় প্রধান ক্যারেক্টার জিনাকে দেখি। জিনা এখানে মেয়ের কাছে এসে কিছু ঔষধ চায়। তখন মেয়েই জিনার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পায়। তাই সে জিনাকে বলে, তুমি চাইলে আমি অ্যাম্বুলেন্স ডেকে আনতে পারি। জিনা বলেন, না লাগবে না, আমার এতেই হবে। এরপর রাত্রেবেলা জিনা আর তার বয়ফ্রেন্ডের মধ্যে ঝামেলা শুরু হয়। জিনার চিল্লাপাল্লা শুনে মেয়েই দৌড়ে আথারের কাছে আসে। তবে আথার বলে, ওটা ওদের নিজেদের মামলা, আমি এতে কিছুই করতে পারবো না। মেয়ে হতাশ হয়ে বলে, ঠিক আছে, তুমি না গেলে আমি যাব। ফলে আথারের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে যেতে হয়। এদিকে জিনার বয়ফ্রেন্ড জিনার সাথে জোর জবরদস্তি করতে থাকে। আথার আসলে তার উপরও চড়াও হয়। তখন দুর্ঘটনাক্রমে আথারের হাতে জিনার বয়ফ্রেন্ডের মার্ডার হয়ে যায়। এটা দেখে জিনা তার সেন্স হারিয়ে ফেলে। পরে আথার জিনাকে মেয়ের কাছে দিয়ে বলে, তুমি ওকে কিনারায় নিয়ে যাও, আমি পরে আসতেছি। মেয়ে জিনাকে নিয়ে কিনারায় চলে যায়। আথার প্রথমে ইউটটির তল্লাশি নেয়, এরপর বডি নষ্ট করার জন্য পুরো ইউটটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে কিনারায় আসার পর মেয়ের কাছে জানতে চাইলে মেয়ে বলে ও তোমার রুমে বিশ্রাম নিচ্ছে। আথার খুব রেগে ছিল। সে জিনার দিকে বন্দুক তাক করে বলে, তোর মোবাইলে আমার ছবি কি করছে? তখন জিনা কিছুটা মুশকিলে পড়ে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না। আথার বলে, আমি জানি তোকে ক্রেন পাঠিয়েছে, এখন বল তোকে কি করতে পাঠিয়েছে? জিনা প্রথমে কিছুই বলতে চায়নি, তবে আথার যখন তাকে মেরে ফেলার হুমকি দেয় তখন সে সত্যটা বলতে বাধ্য হয়। মূলত জিনা এখানে নিজের ইচ্ছায় আসেনি, তাকে এখানে আসতে বাধ্য করা হয়েছে। জিনা বলে, আমি কম্বোডিয়ায় একটি শেল্টার পরিচালনা করি। কিছুদিন আগে ওখান থেকে একটি মেয়ে কিডন্যাপ হয়। পরের দিন কিছু গুন্ডা মেয়েটাকে শেল্টারের সামনে ফেলে যায়। 1 ঘন্টার মধ্যে মেয়েটা মারা যায়। পরে ক্রেইন আমার কাছে জিমিকে পাঠায়। জিমি বলে, আমি যদি ওদের কথা মতো কাজ না করি তাহলে ওরা বাকি বাচ্চাদেরও একই অবস্থা করবে। ফলে আমার কাছে ওদের কথা শোনা ছাড়ার কোনো রাস্তা ছিল না। আথার জানতে চায়, তোমাকে এখানে কি করতে পাঠিয়েছে? জিনা বলে, ওদের প্ল্যান ছিল আমি যেভাবেই হোক তোমাকে আমার প্রেমে ফেলব। এটা করতে পারলেই ওরা আমাকে আর বাচ্চাদের যেতে দেবে, নয়তো ওরা বাচ্চাদের মেরে ফেলবে। সব শোনার পর আথার কিছুটা নরম হয়। পরে সে জিনার ব্যাপারে খোঁজ খবর নিলে বুঝতে পারে জিনা তাকে সত্যি বলছে। সে আসলে একটি শেল্টার পরিচালনা করে, তাই আথার জিনাকে আর কিছুই বলে না। পরের দিন আথার লক্ষ্য করে ক্রেনের লোকেরা দূর থেকে জিনার উপর নজর রাখছে। তখন সে বাচ্চাদের চিন্তা করে জিনাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ক্রেনের লোকদের দেখানোর জন্য জিনার হাত ধরে হাঁটতে থাকে, যাতে ক্রেনের লোকদের বোঝানো যায় জিনা তার কাজ করতেছে। তবে মজার বিষয় হল আথারের এই অভিনয় ধীরে ধীরে জিনার প্রতি তাকে দুর্বল করে তোলে। দেখতে দেখতে সে সত্যি জিনাকে ভালোবেসে ফেলে, এমনকি একটা পর্যায়ে তারা অতি ঘনিষ্ঠ হয়ে যায়। এর কিছুদিন পর ক্রেইন এখানকার লোকাল পুলিশ দিয়ে জিনাকে এই দ্বীপ থেকে তুলে নিয়ে যায়। আথার আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এখানে ক্রেইন আথারের সঙ্গে কথা বলতে চায়, তবে আথার বলে, তোর সাথে ফোনে কোনো কথা হবে না, আমি তোর সাথে সরাসরি কথা বলতে চাই। পরে আথারকে ক্রেনের গেস্ট হাউসে নিয়ে আসে। এখানে প্রথমে একটা মেয়ে আথারের ভালোভাবে তল্লাশি নেয়। এরপর বলা হয়, তুমি বসো, ক্রেন একটু পরে আসবে। তবে আথার বসার সাথে সাথে চেয়ারের নিচে লাগানো বোম অ্যাক্টিভ হয়ে যায়। ফলে চেয়ার থেকে উঠলেই বোমটি ব্লাস্ট করে যাবে। এটা করা হয়েছে আথারকে আটকানোর জন্য। এরপর আমরা ফাইনালি ক্রেনকে দেখতে পাই। ক্রেন এসে আথারকে বলে, তোকে খোলা রেখে ডিল করাটা নিরাপদ নয়, তাই তোর জন্য এই বিশেষ ব্যবস্থা। আথার বলে, নিজের ভালো চাইলে মেয়েটাকে ছেড়ে দে। ক্রেন বলে, ছেড়ে দিচ্ছি, তবে তোকে আমার হয়ে কাজ করতে হবে। বেশ না, তোকে 3 ব্যক্তির মার্ডার করতে হবে, কিন্তু মার্ডারগুলো দেখে অ্যাক্সিডেন্ট মনে হতে হবে। আমার এই কাজ কমপ্লিট করে দে, আমি মেয়েটাকে ছেড়ে দেব। আথার বলে, তোর কাজ হয়ে গেলে তুই মেয়েটাকে মারবি না, এটার কি গ্যারান্টি আছে? ক্রেন বলে, আমার জীবনের মায়া আছে। আমি ভালো করেই জানি তোকে চিট করলে তুই আমাকে আর বাঁচিয়ে রাখবি না, তাই আমার মনে হয় তোর এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। পরে ক্রেইন যাদেরকে মারাবে তাদের পুরো ডিটেল আথারকে দেয়, যাদের মধ্যে প্রথমে ছিল আফ্রিকার সবচাইতে বড় অস্ত্র ব্যবসায়ী ক্রিল, যাকে মারাটা এক প্রকার অসম্ভব ছিল, কারণ সে বর্তমানে মালয়েশিয়ার কুখ্যাত কারাগারে রয়েছে, যেটা ছিল সমুদ্রের মাঝখানে। তাই ওই কারাগারে প্রবেশ করে ওখানে কাউকে মেরে আবার জীবিত ফিরে আসাটা একেবারে অসম্ভব। তবে আথারের কাজই ছিল অসম্ভবকে সম্ভব করা। এর জন্যই ক্রেইন আথারকে ফাঁসিয়েছে। যাই হোক, এখন আথারের কাছে জিনাকে বাঁচাতে হলে ক্রেইনের কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সে তার কাজে লেগে পড়ে। প্রথমে মালয়েশিয়ার মোস্ট ওয়ান্টেড আসামিদের একটি লিস্ট সংগ্রহ করে, আর এই লিস্ট থেকে সে একজনকে সিলেক্ট করে। এরপর সিলেক্ট করা লোকটার নামে ডুপ্লিকেট পাসপোর্ট তৈরি করে। তারপর বিভিন্ন জায়গা থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস সংগ্রহ করে। সবকিছু রেডি করার পর এখানকার পুলিশের সাথে ইচ্ছা করে ঝামেলা করে। পুলিশ তার পাসপোর্ট চেক করলে বুঝতে পারে এ তো একজন ওয়ান্টেড আসামি, তাই তাকে সোজা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কারাগারে প্রবেশের আগে তার কাছে সিগারেট, চুইংগাম আর ক্রিমের বাটা পাওয়া যায়, তবে অফিসার তার লাইটার রেখে দেয়। সবকিছু তার প্ল্যান মতোই হচ্ছিল। সে ভিতরে এসে ক্রিলের উপর নজর রাখতে থাকে। এখন সমস্যা হলো ক্রিলের মার্ডার অ্যাক্সিডেন্ট মনে হতে হবে, কিন্তু ক্রিলের বডিগার্ড তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না। আথার কি করবে বুঝতে পারছিল না, সে একটা সুযোগের অপেক্ষায় ছিল। তবে এখানে শুধু সেই ক্রিলকে মারতে চায় না, আরও অনেকেই ছিল যারা ক্রিলকে মারতে চায়। পরের দিন সে লক্ষ্য করে একজন ক্রিলকে মারার জন্য দৌড়ে যাচ্ছে। তখন সে ক্রিলকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে ক্রিল তার প্রতি ইমপ্রেস হয়।
কৃতজ্ঞতাস্বরূপ সে নিজে থেকেই আথারকে তার সেলে নিয়ে আসে। তখন আথার সুযোগ বুঝে ক্রিলকে প্রথমে বেহুশ করে, এরপর তাকে ভারী মাত্রার ড্রাগ খাওয়ায়। মৃত্যু নিশ্চিত হবার পর তাকে এমনভাবে বসিয়ে রাখে যেন সে প্রার্থনা করছে। ফলে ক্রিলের বডিগার্ডরা কিছুই বুঝতে পারে না। আথার তার কাজ সেরে খুব সহজেই এখান থেকে বেরিয়ে যায়। তখনই জেলারের কাছে একটি কল আসে। কল আসার পরপরই জেলার সকল কয়েদিকে যার যার সেলে যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু আথার সোজা দেয়ালের দিকে যায় আর তার কাছে থাকা চুইংগামগুলো একত্র করে সেগুলো দেয়ালের একটি ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দেয়। এগুলো মূলত বিস্ফোরক ছিল, যা ব্যবহার করে দেয়ালে একটি বড় হোল করে নেয়। হাঙর থেকে বাঁচার জন্য নো শার্ক জেল শরীরে ভালোভাবে মেখে নেয়, এরপর সোজা সমুদ্রে ঝাঁপ দেয়। কারাগার থেকে কিছুটা দূরেই তার জন্য একটি মাছ ধরার ট্রলার অপেক্ষায় ছিল। আথার সোজা সেই ট্রলারের কাছে চলে আসে। এভাবেই সে তার প্রথম টার্গেটকে শেষ করে। তার দ্বিতীয় টার্গেট ছিল অস্ট্রেলিয়ায়, যার নাম হল অ্যাডান কুক। এবারে চ্যালেঞ্জ আরও কঠিন ছিল, কারণ এই কুক থাকত ৫৮ তলা বিল্ডিংয়ের টপ ফ্লোরে এবং পুরো ফ্লোরটা ছিল বুলেট প্রুফ। এছাড়া কুক তার বডিগার্ডদের ছাড়া এক মুহূর্তের জন্য কোথাও যায় না। তবে আথার অনেক ঘাটাঘাটির পর একটি রাস্তা বের করে নেয়। সে প্রথমে এই বিল্ডিং একটি ফ্ল্যাট কেনার বাহানায় প্রবেশ করে, পরে সুযোগ বুঝে এই ফ্ল্যাটের চাবির ছড়ি তুলে নেয়। পরের দিন সে ইলেকট্রিশিয়ান সেজে আবারও বিল্ডিংয়ে প্রবেশ করে এবং সোজা সেই ফ্ল্যাটে চলে আসে। প্রথমে এখানকার একটি গ্লাসের উপরের অংশ খুলে ফেলে, তারপর রক ক্লাইম্বিংয়ের মতো বেয়ে বেয়ে কুকের সুইমিং পুলের নিচে চলে আসে। এরপর সে ড্রিল মেশিন দিয়ে নিচে একটি হোল করে, যার ভিতরে তার নিজের তৈরি করা কেমিক্যাল ঢুকিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো গ্লাসে ফাটল ধরে। কুক যতক্ষণে আথারকে দেখতে পায় ততক্ষণে কাজ হয়ে যায়। আথার তার ফ্ল্যাটে চলে আসে আর কুক সোজা নিচে পড়ে যায়। আথার তার কাজ সেরে সবার সামনে দিয়েই বেরিয়ে আসে। ক্রেইন আথারের এই অবিশ্বাস্য কাজ দেখে হতবাক হয়ে যায়। এরপর আথার তার তৃতীয় টার্গেটকে মারার জন্য বুলগেরিয়ায় আসে, যার নাম ছিল ম্যাক্স অ্যাডামস। অ্যাডামস আমেরিকার সবচাইতে বড় অস্ত্র ব্যবসায়ী। ফলে আগের দুজনের তুলনায় এবারের টার্গেট ছিল অনেক কঠিন, কারণ অ্যাডামসের বাসা ছিল পাহাড়ের ভিতর, যেটা এতটাই সুরক্ষিত যে বাইরে থেকে ভিতরে কিছুই দেখা সম্ভব না। এছাড়া অ্যাডামসের নিরাপত্তায় তার নিজস্ব আর্মি ছিল, ফলে বাইরে থেকে ভিতরে ঢোকাটা কোনোভাবেই সম্ভব না। আথার প্রথমে কয়েকদিন এই পুরো জায়গাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং অ্যাডামস আর ক্রেইনের যোগসূত্র বোঝার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে ক্রেইন মূলত তাকে দিয়ে তার নিজের প্রতিদ্বন্দ্বীদের শেষ করছে। ক্রেইনের উদ্দেশ্য বোঝার পর আথার এবার ভিন্ন প্ল্যান করে। প্রথমে অ্যাডামসের ঘাঁটি থেকে সবচাইতে নিকটবর্তী হাসপাতালের ছাদে যায়। এখান থেকে সে অ্যাডামসের এক গার্ডকে শ্যুট করে, তবে সে এমন জায়গায় শ্যুট করে যাতে গার্ডটি মারা না যায়। পরে দেখা যায় এমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য এই হাসপাতালেই ফোন আসে। তখন আথার লুকিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। এরপর অ্যাডামসের ঘাঁটিতে এসে সে লুকিয়ে ভিতরে প্রবেশ করে। তারপর প্রথমে এখানে জ্যামার লাগিয়ে দেয়, ফলে সমস্ত ক্যামেরা অকেজো হয়ে যায়। সাথে সাথে এখানকার অ্যালার্ম বেজে ওঠে। সকল গার্ড অ্যালার্ট হয়ে যায়। আথার তার প্ল্যান মোতাবেক আরও ভিতরে ঢুকতে থাকে। তার সামনে যেই পড়ে তাকে মেরে বেহুশ করে ফেলে। এদিকে অ্যালার্ম বেজে ওঠায় অ্যাডাম সেফটির জন্য তার বাংকারের দিকে যায়। তবে সে তার বাংকারে ঢোকার পর দেখতে পায় আথার ইতিমধ্যে ভিতরে বসে রয়েছে। যদিও আথার অ্যাডামসকে দেখে মোটেও বিচলিত হয় না, এমনকি আথারও তাকে শ্যুট করে না। বরং সে অ্যাডামসের সাথে একটি ডিল করে, কারণ ক্রেইনের আসল মতলব সে বুঝে ফেলেছে। এখানে আথার অ্যাডামসের প্রস্তাবে রাজি হয়। পরে দেখা যায় অ্যাডামস আথারের কথা মতো মিথ্যা মৃত্যুর অভিনয় করে। সবাই বুঝতে পারে অ্যাডামস মারা গেছে, কিন্তু আথার অ্যাডামসকে বাঁচিয়ে সমুদ্রের কিনারায় নিয়ে আসে। এরপর সে ক্রেইনের কাছে ফোন দিয়ে বলে, তোমার কাজ হয়ে গেছে, এখন জিনাকে অমুক জায়গায় নিয়ে আসো। তবে ক্রেইন বলে, এত জলদি কিসের, এখনও অ্যাডামসের বডি পাওয়া যায়নি। আথার বলে অ্যাডামসের বডি ওর সাবমেরিনের নিচে পাবে। পরে ক্রেইন তার বেশিরভাগ আর্মিকে অ্যাডামসের ঘাঁটিতে পাঠায়, পুরো জায়গাটি দখল করার জন্য। জিমি জানতে চায় আথারকে কি করবেন। ক্রেইন বলে, ওকেও মেরে ফেলো। মূলত আথার এখানে ক্রেইনের সাথে একটা বড় ধরনের গেম খেলেছে। আথার ক্রেইনের আর্মি তার থেকে আলাদা করতে চাচ্ছিল। সে তাই ভালো করেই জানত অ্যাডামসের মৃত্যুর খবর শুনলে ক্রেইন তার আর্মি অ্যাডামসের ঘাঁটিতে পাঠাবে। এর জন্যই সে অ্যাডামসের মিথ্যা মৃত্যুর নাটক সাজিয়েছে। সে এটাও বুঝে গিয়েছিল কাজ হয়ে গেলে ক্রেইন তাকেও মেরে ফেলবে। পরে আথার আবারও অ্যাডামসের ঘাঁটিতে আসে। এখানে সে চারদিকে ফাঁদ পেতে রাখে এবং নিজে পজিশন নিয়ে লুকিয়ে থাকে। এরপর ক্রেইনের আর্মি এলে বেশিরভাগই তার ফাঁদে পড়ে মারা যায়।
আর বাকিগুলোকে সে নিজে শেষ করে। এখানকার পুরো ঘটনা ক্রেইন তার ইয়টে বসে লাইভ দেখছিল। সে রাগে ফুঁসতে থাকে। আধার এখানকার কাজ শেষ করে ক্রেইনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ক্রেইনও প্রস্তুত ছিল। সে জিনাকে চারা হিসেবে ব্যবহার করে। তবে আধার এসেই এক এক করে ক্রেইনের আর্মি শেষ করতে থাকে। এটা দেখে ক্রেইন পুরো ইয়টটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। সে তার লাগানো বোমাগুলো অ্যাক্টিভ করে দেয়, যেগুলো আগামী 4 মিনিটের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে। ক্রেইন জিনাকে এখানে রেখেই বেরিয়ে যায়। সে তার লোকদের তাড়াতাড়ি সেফটি বোট রেডি করতে বলে। আধার জিনাকে পেয়ে নিরাপদে এখান থেকে বের করে। তবে সে নিজে যায় না, কারণ ক্রেইন আজ বেঁচে গেলে তাদের বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে। পরে দেখা যায় আধার আর ক্রেইনের মধ্যে তুমুল লড়াই হয়। ওদিকে ব্লাস্ট হতে আর মাত্র 1.5 মিনিট বাকি ছিল। এখানে আধার যেটা করে, সে ক্রেইনকে এমনভাবে বেঁধে ফেলে যে ক্রেইন নড়াচড়াও করতে পারে না। তখন ক্রেইন হেসে বলে, আজ আমার সাথে সাথে তুইও মরবি। তুই যদি সাঁতরেও এখান থেকে পালাতে চাস তাও পারবি না, কারণ ব্লাস্টের তীব্রতা তোকে শেষ করে দিবে। আধার তখন হেসে বলে, তোকে কে বলল আমি সাঁতার কাটতে যাব? এটা বলে সে দৌড়ে ইয়টের ভিতরে চলে যায়। ক্রেইন বাঁচার জন্য ছটপট করতে থাকে। পরে দেখা যায় ব্লাস্টের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তেই পুরো ইয়টটি ধ্বংস হয়ে যায়। তবে ভালো খবর হলো জিনা বেঁচে আছে। রেস্কিউ টিম তাকে উদ্ধার করে, কিন্তু আধারের কোনো হদিশ পাওয়া যায় না। এতে অ্যাডামসও কিছুটা আপসেট হয়। তবে যাওয়ার সময় এখানে লাগানো একটি ক্যামেরার দিকে তার নজর পড়ে। এরপর দেখা যায় জিনা কম্বোডিয়ায় ফিরে এসেছে এবং সে তার শেল্টার আবারও পরিচালনা শুরু করেছে। তবে আধারকে সে খুব মিস করে। এরই মধ্যে একদিন হঠাৎ করে আধার তার সামনে এসে হাজির হয়। আধারকে দেখে জিনা প্রচণ্ড খুশি হয়। এখন প্রশ্ন হলো, এত বড় ব্লাস্ট থেকে আধার কিভাবে বাঁচল? মূলত ইয়টের নিচে একটি সেফটি চেম্বার থাকে, যেখানে আধার লুকিয়েছিল। আর এই চেম্বারে অক্সিজেন থাকায় পানির নিচেও খুব ভালোভাবে বেঁচে থাকা যায়। মুভির শেষ দৃশ্যে দেখানো হয় অ্যাডাম সিসিটিভি ফুটেজ চেক করলে আধারকে সেই চেম্বার থেকে বের হতে দেখে ফেলে। তবে আধার বেঁচে আছে এটা বুঝতে পেরে সে মুচকি হাসে দেয় এবং ফুটেজটি ডিলিট করে দেয়। এর মধ্যে দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।